আজ আমি পড়ছি দিব্যেন্দু পালিতের ৩৩ নম্বর ঘর। সেদিন দিনটাই ছিল গোলমেলে। কোনো এক রবিবার। পরের দিন সকাল ৯টায় এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাব ঠিক করেছিলাম। আর কিছু না হোক, তাতে হাতে থাকতো পুরো একটা দিন। সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে। তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে। কিন্তু গোড়াতেই হয়ে গেল গণ্ডগোল। ভোর 4টেই অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। ঘুম যখন ভাঙল দেখি 5:30। তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর 5:30, অন্ধকার আর কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক। সেটা সান্ত্বনার বিষয় নয় কোনো। 6:15 ফ্লাইট কাঁটায় কাঁটায় উড়ে যাবে ঠিকই। ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটল। আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছাতে কম করেও 8 ঘন্টা লাগবে। যাই হোক, এইসব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখল যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন 10 মিনিট আগে এলেও উপায় ছিল। প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে। মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল না হয় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে, সেই ব্যবস্থা করে ফিরতে হলো অজ্ঞতা। তবু ভাবনা গেল না। আর কিছু না, হোটেলের বুক করা আছে সকাল থেকে। অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার যাতে বুকিংটা ক্যান্সেল না করে। ছোটোখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো। ওখানকার কাজকর্ম দেখা করার জন্য আছে একজন সংযোগ অফিসার, নাম সদাশিব রায়। দিন 3 আগে ফোনে কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন কোনো হোটেলে জায়গা পাওয়া খুব মুশকিল। একে ট্যুরিস্টদের মরশুম, তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার আর কমনওয়েলথ কনফারেন্স। যাই হোক, লোধি স্টেশনের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল ঠিক সময়ে এয়ারপোর্টে আসবে। ফ্লাইট মিস করে ঘন্টা 1.5 পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায়। বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। ঠিক তখনই ঠিক করে নিলাম আর কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় নিয়ে ট্রাঙ্ক করব দিল্লিতে। উদ্দেশ্য দুটো। একটা হচ্ছে ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই। সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকেন আমার এক জ্যাঠতো দাদা ও মাসিও, ঠিকানা জানা আছে। তেমন দরকার হলে এই দুটো জায়গাতে যে কোনো একটাতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে। তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়ি ওঠা আমার ঠিক পছন্দ হয় না। ট্রাঙ্ক কল করতে গিয়েই পড়লাম ঝামেলায়। বলেছি না, দিনটা ছিল গোলমেলে। হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি। নিজের ইচ্ছে, পছন্দ, প্রয়োজন মতো যা করতে যাওয়া যায় তাতেই পড়ে বাগড়া। ঘন্টা 3 ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাওয়ার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিল, ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটরে মিষ্টি গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। যে কোনো সিজন ট্রাভেলারই 1-8বার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন। কলকাতার রাস্তায় ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারে এই পরিস্থিতি। আর টেলিফোনের লাইন না পাওয়া নিয়েও অত হা হতাশা করার কোনো মানে হয় না। না পাওয়াটাই বরং অনেক বেশি স্বাভাবিক। দিনটা যে গোলমেলে তার আরও একটা প্রমাণও পেয়ে গেলুম। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য 1 মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট। কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের 8 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলাম বোম্বের ফ্লাইট আসছে 2 ঘন্টারও বেশি দেরিতে। সেই এয়ারক্রাফটটি কলকাতা যাত্রী নামিয়ে ও তুলে নিয়ে যাবে। সুতরাং নির্দিষ্ট সময়ে অন্তত 2.5 থেকে 3 ঘন্টা পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশ বোধ করলেও হাল ছাড়লাম না আমি। বুকশপ থেকে নেক কাঠারের একটা সস্তা থ্রিলার কিনে জুত করে বসলুম লাউঞ্জে। তখনই ভাবলাম সদাশিব নিতান্তই বোকা লোক নয়। কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে যে কোনো কারণে সকালে না যেতে পারলেও রাতে ঠিকই পৌঁছে যাব।
অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে দিল্লিতে নামলো, রাত তখন প্রায় 1টা। প্লেন ল্যান্ড করার পরই এয়ার হোস্টেসের ঘোষণা শুনেই বুঝেছিল জব্বর শীত পাবো বাইরে। বাইরে আসতেই টের পেলাম শীত কাকে বলে। হঠাৎই যেন কেউ একটা বরফের মুখও সেঁটে দিল মুখে। অবশ হয়ে আসছে চামড়া, হাত পা। অবশ্য একেবারেই যে প্রস্তুত ছিলাম না তা নয়। গলা উঁচু পুলওভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম ঘাড়ের পেছনটা। কনকন করে উঠল সুটকেসে ধরা বাঁ হাতের আঙুলগুলো। এমনিতেই ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট, সম্ভবত ঘুমিয়েই ছিল এতক্ষণ। এই মাত্র এসে পৌঁছানো কলকাতা যাত্রীদের তাড়াহুড়ো ও খাপছাড়া কথাবার্তার মধ্যে জেগে উঠতে না উঠতেই আবার শান্ত হয়ে গেল। এত রাতে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিববাবু যে অপেক্ষা করবে আমার জন্য, এমনটা আমি আশা করিনি। তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আশপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে থাকলো ক্রমশ। মনস্থির করে নিলাম এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়ি যাওয়াটা উচিত হবে না। হোটেলেই যাব, যত ভিড় থাকুক। রাত কাটাবার জায়গা পাবো না এমন তো হতে পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে থাকে, তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিববাবুকে। এইসব ভেবে সুটকেসটা হাতে নিয়ে উঠে বসলাম একটা ট্যাক্সিতে। হোটেলের নাম বলাতে মামলারের মুখ কান ঢাকা বেটেখাটো চেহারা ড্রাইভারটা একবার তাকালো আমার দিকে। তারপর আর কিছু না বলে কুয়াশার ভিতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল ট্যাক্সিটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন 20-25 মিনিটের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলো যাত্রার মধ্যে ছোটাছুটি করতে হয়েছে আমাকে, তার মধ্যে এই ট্যাক্সি চলার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ। এমনও হতে পারে, ভাবলাম, ঘড়ির কাঁটা 12টা পেরোনোর পরই শুরু হয়ে গেছে আরেকটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটিও যে একই রকম হবে তার কিন্তু কোনো মানে নেই। বোধহয় ভাড়া কেটে গেল। এখন হোটেলের একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া যাবে নিজেকে, তারপর ঘুম। ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে লম্বা একটা হাই। সদাশিবের ঠিক করা হোটেলটায় যে মাঝারি ধরনের তা আগেই বলেছি। 5 তারা হোটেলের রমরমা নেই সেখানে। যেটুকু না জ্বালালেই নয়, তার বেশি আলো নেই কোথাও। আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি। একটাও লোক নেই সেখানে। শুধু লম্বা একটা সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটা লোক। ঢাকা বলি মুখ চোখ দেখা যায় না। এইসব দেখতে দেখতেই রিসেপশনে কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভেতর দিয়ে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক। আমাকে দেখি উঠে দাঁড়ালো। ইয়েস স্যার, হোয়াট ক্যান উই ডু ফর ইউ? যে কথা বলল দুজনের মধ্যে সেই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান, অন্যজন বেটে ও রোগা। হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট, গাল ভাঙা, চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিলাম আমি। বললুম, বুকিং আছে আমার নামে, একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, দুঃখিত, কোনো রুম খালি নেই। তা কি করে হবে? চিন্তিত গলায় বললাম আমি। আমার নামে বুকিং কনফার্ম করা আছে। কনফার্ম করা আছে? যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে। তারপর কাউন্টারের পেছনের র্যাকের উপর রাখা বড় মাপের বুকিং রেজিস্টারটা টেনে নিয়ে উল্টাতে লাগলো। খানিক পরে বলল, আপনার বুকিং ছিল গতকাল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। উই হ্যাভ নো ফার্দার ইনফরমেশন। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলাম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি। অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন না আপনারা? রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। উই আর হিয়ার টু হেল্প ইউ। বাঁধা বলি, প্রত্যেকখানেও মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হলো, সঙ্গে ছেঁকে ধরল এক ধরনের অসহায়তা। কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে হয়তো চলে যাওয়া যায় যাত্রাতো দাদা কিংবা মাসির বাড়ি। একটা চাণক্যপুরীতে, অন্যটা হচ্ছে চিত্তরঞ্জন পার্কে। জায়গাগুলো কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে, কিন্তু এত রাতে না, সদাশিবের ওখানে যাওয়া যায় না।
ভাবতে ভাবতে আমি তাকালুম লবির দিকে। ওইখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা ভাবলুম। বন্ধ কাঁচের দরজা দিয়ে বাইরে তাকাতেই কুয়াশার দেয়াল ছাড়া আর কিছু চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনল যেন, তারপর বলল, সরি, উই আর ফুললি বুক। মনস্থির করতে না পেরে আমি বললুম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? দেখছি, লম্বা যুবকটি বলল। আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলুম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটার মৃদু নাক ডাকার শব্দ। কান পর্যন্ত ঢাকা পুলওভারের নিচে ঘামতে লাগলাম আমি। ইতিমধ্যেই কাউন্টারে বেটে লোকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো বুঝতে পারিনি। লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি। ওকে, আমি উঠে দাঁড়ালাম। সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি। এখানেও কোনো গেস্ট চলে গেলে তখন আপনার জন্য একটা রুম দেওয়া যেতে পারে। তবে 8টার মধ্যে বোম্বে থেকে আসবে একজন, তার জন্য একটা রুম কনফার্ম আছে। তখনকার যা অবস্থা তাতে যে কোনো সত্যি আমি রাজি। পিছনের কিহোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি। বেটে যুবকটি কাউন্টারের ভেতর দিয়ে বেরিয়ে এসে বলল, আসুন আমার সঙ্গে। ঘরটি দোতলায়, নাম্বার 33। যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো। তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলুম সিঁড়ির পাখি মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা একটা চেহারা। যেমনি ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেবার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলাম আমি। ঘরটা খারাপ নয়। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলুম। সুটকেসটা নামিয়ে রাখলাম লাগেজ বাক্সের উপর। ঘুম পাচ্ছে। অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজও নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলাম টয়লেটে। ব্র্যাকেটের উপর একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটবের মাথা থেকে অগদা টেনে নিতে হলো ভাঁজ করা তোয়ালেটা। তেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি সেটাও ভর্তি নয় পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগে এই 33 নম্বর ঘরে আর কেউ ছিল। চলে যাওয়ার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলো, যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা। নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্রও দেওয়া হয়নি। রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বোম্বে থেকে, তার জন্য আলাদা করে রাখা আছে ঘরটা। হয়তো সকালেই পরিষ্কার করত। আমি তো উটকো লোক, ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার। বেড সুইচ জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাঁচের জানলার পর্দা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলাম আমি। অন্ধকারে ঘন গাছগাছালি গিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স। দৃষ্টি ছড়ানো যায় না। বেড সুইচ জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাঁচের জানলার পর্দা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলাম আমি। অন্ধকারে ঘন গাছগাছালি গিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স। দৃষ্টি ছড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার। বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভেতর শরীরটা সিধিয়ে দিলাম আমি। ঈশ্বরকে ধন্যবাদ, যেভাবে শুরু হয়েছিল দিনটা শেষ অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়। শীতের দিল্লিতে 7:30টার আগে সকাল হয় না। তার মানে ঘন্টা 4 অন্তত ঘুমোতে পারবো নিশ্চিন্তে। হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকারে ছেয়ে গেল ঘর। মনে হলো ঘুম আসছে। হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলাম আমি। কতক্ষণ জানি না, ঘুম না তন্দ্রা। কোন ঘরে ছিলাম তাও বুঝতে পারলাম না ঠিকঠাক। উঠে বসলাম বিছানায়। না, ভুল হয়নি। আমার ঘরের টয়লেটে ঘচাং করে ফ্লাশ টানার শব্দ পেয়েছিলাম। তারই জের এখনও পাচ্ছি কোমটে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত তো। শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে, তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বালালাম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুলে চোখে পড়ল না কিছুই। ঝিরঝিরে শব্দটাও মিলিয়ে যাচ্ছে তখন। বিমুখ হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো
রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে। পাশের ঘরে ফ্ল্যাশ টানার শব্দটা কি ঘুমের ঘরে ভুল করেছি? মাঝ থেকে ঘুমটা ভেঙে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার, এবং ঘুমিয়েও পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানলার পর্দাটা বেশ জোর করে ঠেলে সরিয়ে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের। মনে হলো গা করলুম না তেমন। ঘুমের আগ্রহে পাশ ফিরলুম। শীতে জড়িয়ে আসছে সারা শরীর, কিন্তু ওইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে আমার নিঃশ্বাসে। অস্বস্তি বেশি হয় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলাম আমি। আর তখনই বিস্ময় ও আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলুম জানলার পর্দাটা সত্যিই সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না, কিন্তু লাল জলজলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই। পোড়ার সিগারেটের গন্ধ ক্রমশ আরও বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলা দিয়ে শব্দ বেরোলো না কোনো। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালাতে পারলাম শুধু। আশ্চর্য, সব ঠিকঠাক আছে। জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনিই টানা। চেয়ারটা চেয়ারের জায়গায়। সিগারেটের ধোঁয়ার নামগন্ধ নেই কোনো। ঘামছিল। সেই অবস্থাতেই মনস্থির করে ফেললো আর ঘুমোবার দরকার নেই। আলোটা জ্বলুক, অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30। শব্দহীন চারিদিকে ঘুমের নিশ্চিন্তে। শুধু আমিই জেগে আছি। ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিববাবুকে ফোন করে বললুম সব। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে? কেন? সদাশিব বলল, পরশু রাতে ওই ঘরেই মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন। আজকের কাগজে আছে খবরটা। আমি কিছু বলতে পারলুম না। তাহলে কি ভূতের সঙ্গেই রাতটা কেটে গেল আমার?